এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সরফরাজ। এই বোতামে এখনো তোমার গন্ধ পাই আমি। কি নিষ্ঠুর ছিল সেই দিনটা, তাই না? কথাটা বলেই ব্যথিত মনে নিজের হ্যান্ডব্যাগের ভেতর সযত্নে বক্সটা রেখে চেন আটকে টেবিলে রেখে দিল রূপকথা। এরপর সরফরাজের ফ্যামিলি ফটো আর সরফরাজের পুরাতন কাপড়গুলো ব্যাগে তুলে চেন আটকে দিল। হঠাৎই এই শু র্যাকের ভেতরে থাকা একজোড়া জুতার কথা মনে এলো রূপকথার। তার 16তম জন্মদিনে সুফিয়ান তাকে গিফট করেছিল বেশ দামি জুতা জোড়া বিদেশি কোম্পানির। রূপকথার যতদূর মনে পড়ে আগামী কয়েক বছর সুফিয়ান কোনো দেশের বাইরে ঘুরতে যায়নি। গুগল ঘেটেও রূপকথা দেখেছে বাংলাদেশে এই জুতো পাওয়া যায় না। খুবই সুন্দর র্যাপিং পেপারে মোড়ানো ছিল জুতার বাক্সখানা। দেখেই মনে হয়েছিল খুব যত্ন সহকারে আনা হয়েছে জুতা জোড়া। এমন নিখুঁত বক্সিং করে কখনোই জুতাগুলো অন্য দেশ থেকে এদেশে আনা পসিবল নয়। বক্সের উপর লেখা ছিল ডিয়ার রূপকথা। লেখাটাও সুফিয়ান চৌধুরীর না। রূপকথা তখন সেসব মাথায় না আনলেও পরে এটা নিয়ে অনেক ভেবেছে। বেশ কয়েকবার সুফিয়ান চৌধুরীকে এই বিষয়ে জিজ্ঞাসাও করেছে, কিন্তু কেমন এলোমেলো উত্তর দিয়েছেন তিনি। রূপকথার মনে হয়েছে উনি কিছু লুকাচ্ছেন, কিন্তু কি? মনে মনে এসব ভেবে সেই জুতা জোড়াও বের করে আনলো রূপকথা। এরপর খুব যত্নে পায়ে তুলল তা। আগে লুজ হলো, এবার ঠিকঠাক খাটলো। সুন্দর একজোড়া স্নিকার্স। রূপকথা ভাবলো এই জুতা পরে কলেজ করবে সে, তাই খুব যত্নে সেগুলো ব্যাগে ভরলো। এরপর অপেক্ষা করতে লাগলো যাত্রার। 7টার দিকে রূপকথাকে নিয়ে সুফিয়ান আর রেখা ছুটলো চিটাগং স্টেশনের অভিমুখে। যাবার বেলায় কুলসুম রূপকথাকে জড়িয়ে ধরে কাঁদলো। এই প্রথম কুলসুমের জন্য বেশ মায়া হলো রূপকথার। নিজের কিছু জুতো আর ড্রেসের মালিক করে খুশি করলো কুলসুমকে। এরপর ঘর ছেড়ে বেরিয়ে এলো। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো তারা। রেখা ফ্যাচ ফ্যাচ করে কাঁদলেন। তাতে বিরক্ত হয়ে এলো সুফিয়ান। স্ত্রীকে মৃদু ধমকে বললেন, আহ, কি হচ্ছে কি এসব? মেয়ে কি মহাকাশে যাচ্ছে? 2 দিন পর তো আমরাও যাচ্ছি। এত কান্নাকাটির কি আছে? বিক্কেল মহিলা মানুষ। স্বামীর ধমকে আঁচলে চোখ মুছে কান্না বন্ধ করলেন রেখা। সুফিয়ান নিজের বোনকে ফোন করে রূপকথার যাত্রা সম্পর্কে জানালেন। মেয়ের যাতে এই 2 মাস কোনো প্রকার কষ্ট না হয় তারও হুমকি দিলেন। এরপর ব্যাগপত্র নিয়ে রূপকথার কেবিনে তুলে দিলেন। আরও কিছু আলাপচারিতায় ট্রেন ছাড়ার সময় এলো। রেখাকে নিয়ে সুফিয়ান ট্রেন থেকে নামার প্রস্তুতি নিলেন। যাবার আগে মেয়েকে আরও কয়েক দফা সতর্কবাণী ছুড়ে সবকিছু বুঝিয়ে নেমে গেলেন সুফিয়ান আর রেখা। প্রস্থান নিতে রূপকথার মন ভার হলো। খুব করে কান্নাও পেল, কিন্তু নিজেকে শক্ত রাখলো। হুইসেল বাজিয়ে ট্রেন ধীর গতিতে নেড়ে উঠল। চাকাগুলো একটু সচল হতেই হুড়মুড়িয়ে কে যেন লাফিয়ে উঠে গেল ট্রেনের ভেতরে। এরপর কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সিটে বসে দম ছাড়ল। আকস্মিক আগন্তুকের আগমনে কপাল কুঁচকে রূপকথা ধমকে বলে উঠলেন, এই আপনি কে? আমার কেবিনে কি করছেন? রূপকথার মিহিসর লোকটির কানে গেল না। রূপকথা আরেক দফা চেঁচিয়ে উঠতেই নিজের টিকিট রূপকথার সামনে ধরে ছেলেটি ভারী গলায় বলল, এটা আমার কেবিন। ইউ শুড গেট আউট ফ্রম হিয়ার। ছেলেটার হাত থেকে ছো মেরে টিকিট নিয়ে রূপকথা নজর বুলালো। এরপর নিজের টিকিটও বের করলো। একই কেবিনের নাম্বার। রূপকথার জানা মতে সুফিয়ান কখনো মেয়ের জন্য অন্য লোকের কামরায় টিকিট কাটবে না। মুহূর্তে এক হাউকাউ লেগে গেল কেবিন জুড়ে। দুজনের তর্জন গর্জনে এগিয়ে এলো অ্যাটেন্ডেন্স। দুজনেই তার হাতে টিকিট গুজে বলে উঠল, এক্সপ্লেইন ইট। এবার যেন ভেবা চাকা খেলো মানুষটি। বোকার মতো হেসে বলল, আপনাদের থেকে কেউ একজন ব্ল্যাকের টিকিট কেটেছেন, তাই এমন হয়েছে। কিছু করার নেই, কোঅপারেট করুন। লোকটির থেকে টিকিট কেড়ে নিয়ে রূপকথা বলে উঠল, কোঅপারেট মাই ফুট। ছেলেটিও কানে হেডফোন গুজে শটান হয়ে বালিশে শুয়ে পড়ল। অগত্যা উপায় না পেয়ে রূপকথা বসে বসে গজগজ করতে করতে বলে উঠল, পুরো অ্যাডভেঞ্চার ঘেটে দিল ফাজিল লোকটা। ছেলেটি কান থেকে হেডফোন খুলে বলে উঠল, আর একটা কথা বললে জানালা দিয়ে ছুঁড়ে ফেলবো। দেরিনছে মেয়ে মানুষ কথাকার। রূপকথা চড়াও হয়ে বলে উঠল। খাম্মা একটা। আর কোনো কথা হলো না দুজনার। ট্রেনের দোলায় কখন ঘুমের ঘোরে ঢলে পড়ল রূপকথা, তার খেয়াল রইল না। স্বপ্নে কেউ কানের কাছে ফিসফিস করে ডাকলো, প্রিয় রূপকথা। ঘোর অন্ধকারের পরিসমাপ্তি ঘটিয়ে আবছা আলো ধরণীতে আছড়ে পড়ল। পূব আকাশ অল্প হলদেটে আলোয় ফর্সা হলো। শীতল বাতাস বেশ করে গায়ে কাটা দেবার অনুভূতি জাগাচ্ছে, সেই সাথে সদ্য প্রস্ফুটিত ফুলের মাতাল করা ঘ্রাণ। যন্ত্রচালিত রেলগাড়ির ঝমঝম শব্দ ভেদ করে জেগে ওঠা পাখির কলতান কর্ণদুয়ার ছুতে ব্যর্থ হলো। আপন গতিতে ছুটে চলেছে রেলগাড়ি। শেষ ঠিকানায় কমলাপুর রেল স্টেশন। নিজের সিটে আয়েশ করে
চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে রূপকথা। ঘুমের দেশে খুব সুন্দর একটা স্বপ্ন দেখলো রূপকথা। সারফারাজ আর তার দেখা হয়েছে, কিন্তু সাক্ষাৎটা কেমন যেন দমবন্ধ অনুভূতির ন্যায়। সারফারাজকে দেখে উচ্ছ্বসিত হবার বদলে ভারী লজ্জা এসে গ্রাস করেছে রূপকথাকে। সারফারাজ তার প্রশস্ত হাত বাড়িয়ে রূপকথাকে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগে রূপকথাকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে চলে গেল। এহেন ভয়ানক স্বপ্নে ঘুমের মধ্যেই ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। রূপকথার কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটল অপর পাশের যুবকের। কপাল কুঁচকে আড়মোড়া ভেঙে চাদর সরিয়ে উঠে বসল যুবক। এরপর পানির বোতলের ক্যাপ খুলে হাতে পানি নিয়ে ছুঁড়ে মারল রূপকথার মুখশ্রী জুড়ে। আকস্মিক এহেন শীতল জল ছিটায় ধরফরিয়ে উঠে বসল রূপকথা। তার চোখ বেয়ে এখনো জল গড়াচ্ছে। সবকিছু অনুধাবন করে কিছু বলার আগে ওপাশের ব্যক্তি কপাল কুঁচকে ঘুম জড়ানো ভাঙা কণ্ঠে বলে উঠল, তুমি তো আচ্ছা মেয়ে মানুষ, সারাটা রাত জ্বালিয়ে মারলে, এখন ভোর রাতের দিকেও একটু ঘুমালাম, সেটাও সহ্য হলো না? ছেলেটির মুখ পানে না তাকিয়ে মাথা নিচু করে ধরা গলায় রূপকথা বলল, দুঃখিত, ইচ্ছে করে এমনটি করিনি। ছেলেটি সিটে হেলান দিয়ে বসে রসিকতা মিশ্রিত গলায় বলে উঠল, সুদর্শন পুরুষ দেখলে মেয়েরা এমনই করে, সব জানি। ছেলেটির ওভার কনফিডেন্স দেখে রূপকথা শুকনো হাসলো। এরপর ছেলেটির চোখে চোখ রাখতে হৃদয় কেঁপে উঠল। নিজের জামা খামচে ধরল সর্বশক্তি প্রয়োগ করে। ভয়ানক চোখ জোড়ার পানে তাকে নীরবে অশ্রুদানা গড়িয়ে পড়ল বড় বড় চোখ খুকুল ঘেঁষে। বুকে জমানো কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালী বিষিয়ে তুলল। রূপকথার এহেন অবস্থায় যুবক ঘাবড়ে গেল। কোনো প্রতিউত্তর করবার আগে রূপকথা বলে উঠল, যেই সুদর্শন পুরুষ আমি দেখেছি তার সামনে পৃথিবীর সমস্ত পুরুষের সৌন্দর্য নগণ্য। কথাটা বলেই তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিল রূপকথা। সামনে বসা ছেলেটির চোখ দুটো সারফারাজের মতো, কিন্তু হুবহু নয়। এই চোখের মণিটা কমন, সচরাচর দেখা যায়, কিন্তু সারফারাজের চোখের মণি ছিল অনন্য, ভিন্ন। এমন চোখ আর কোথাও দেখেনি রূপকথা। ছেলেটি রূপকথার ব্যক্তিগত বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু তার আগে বিমানবন্দর স্টেশনে ট্রেন থামলো। স্টেশনের নাম ঘোষণা শুনে তড়িঘড়ি করে নেমে গেল ছেলেটি। আর কথা হলো না তাদের। ছেলেটি নেমে যেতে শব্দ করে কেঁদে ফেলল রূপকথা। মিনিট 5 পরে হুইসেল বাজিয়ে ট্রেন ছুটল। চোখের জল মুছে জানালায় ভেজা দৃষ্টি পাততেই রূপকথার ছোট দৃষ্টি বিস্ফোরিত হলো। কালো পোশাকধারী কয়েকজন লোক সেই যুবককে বেশ সম্মান দেখে স্টেশনের বাইরে নিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকের কাছে একটা করে বন্দুক। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুলিশ পর্যন্ত তাকে সমীহ করার চেষ্টা করছে। যতক্ষণ ধীরগতির ট্রেন চলায় এই দৃশ্য দেখা গেল রূপকথা ততক্ষণ তাকিয়ে রইল। দৃষ্টির আড়াল হতে রূপকথা নিজেকে শুধালো, কে অদ্ভুত মানব? আরও 30 মিনিট যাত্রার পর কমলাপুর রেল স্টেশনে চূড়ান্তভাবে থামল কলের গাড়িখানা। নিজের ব্যাগপত্র গুছিয়ে বাইরে বের হতে একটা কুলি ডেকে ছুটল এক্সিস্টের দিকে। আনমনে হাঁটতে হাঁটতে নানান কিছু ভাবল রূপকথা, কিন্তু ভাবনার সুতো ছিল ফোনের রিং হবার শব্দে। ঝটপট হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করতেই ন্যালির নাম্বার নজরে পড়ল। দ্রুত রিসিভ করে কানে তুলে হ্যালো বলতেই ন্যালি বলল, বাইরে আছি আমি, তাড়াতাড়ি আয়। কোনো উত্তর না করে ফোন কাটল রূপকথা। কিছুক্ষণ হেঁটে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসতে ন্যালির হাসজ্জ্বল চেহারা চোখে পড়ল। ন্যালি দৌড়ে এসে রূপকথাকে জড়িয়ে ধরে কুলিকে নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল, লাগেজগুলো ডিকিতে তুলে দিন। এরপর রূপকথার এলোমেলো চেহারার পানে দৃষ্টি মেলে ন্যালি বলে উঠল, অ্যাডভেঞ্চার করতে এসে চোখে মুখের কি অবস্থা? রূপকথা নিজেকে সামলে উত্তর করল, ঘুমে মাথা টনটন করছে, তাড়াতাড়ি বাড়ি চল। ন্যালি আর কথা বাড়ালো না। গাড়ির ব্যাক সিটে বসে ড্রাইভারকে নির্দেশ দিল, বাড়িতে চলো সাইদ ভাই। ওকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওয়েটিং চেয়ারে বসে আছে সারফারাজ। আরও 40 মিনিট পর তার ফ্লাইট। দেশে ফিরে যাওয়া নিয়ে কোনো উচ্ছ্বাস আনন্দ কিছুই কাজ করছে না তার মধ্যে। দুটো প্রয়োজনে দেশে যাচ্ছে সে। এক সুফিয়ান চৌধুরীর সাথে সাক্ষাৎ, দুই পুরনো শত্রুকে বধ। কোনটা আগে করবে তার হিসেব এখনো কষেনি সে, তবে শুভ কাজ আগে করাই উত্তম। ফার্স্ট অ্যানাউন্স পেতেই নিজের ট্রলি নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে প্লেনে ওঠার উদ্দেশ্যে হাঁটা ধরলো বিজনেস ক্লাসে। তার জন্য সিট কেটেছে অভিরূপ। সাথে অভিরূপেরও যাওয়ার কথা ছিল, কিন্তু তার বাবা হঠাৎ স্ট্রোক করায় 3 দিন আগে এমার্জেন্সি টিকিট কেটে দেশে চলে গিয়েছে সে। অবশ্য যাবার আগে পই পই করে বলে গিয়েছে সারফরাজ যেন তাদের বাড়িতে গিয়েই থাকে, কিন্তু সারফরাজ কৌশলে তা নাকচ করেছে। বিমানে কাঙ্ক্ষিত সিটে বসতে সুন্দরী এয়ার হোস্টেস দুটো ম্যাগাজিন, একটা লাইট ড্রিঙ্কস নিয়ে সামনের ছোট অ্যাটাচ টেবিলটায় রাখলো। এরপর মিষ্টি হাসি উপহার দিয়ে সুমিষ্ট ইংরেজি ভাষায় বলল, If you need anything, please let me know. সারফরাজ অল্প মাথা দোলাতে মেয়েটি চলে গেল, কিন্তু সারফরাজের মনে হলো মেয়েটি যেতে চাইছে না। পিছনে ফিরে মেয়েটি বারবার একই কথা বলায় সারফরাজ বিড়বিড় করে বলে উঠল, আমি যে কত বড় জানোয়ার এটা জানলে এভাবে দাঁত কেলে হাসার অবস্থায় থাকতে না, ডিয়ার হোস্টেস।
কিছু সময় অতিবাহিত হতেই বিমান টেক অফের ঘোষণা এলো। ম্যাগাজিন হাতে নিয়ে সারফরাজের সময় অতিবাহিত করার চেষ্টা করলো, কিন্তু মন টানলো না। লম্বা জার্নি, তাই ঘুমানোকে বেস্ট অপশন মনে করলো সে। তাই আর সময় অপচয় না করে সুইচ টিপে সিট বড় করে পা ছড়িয়ে কম্বল গায়ে জড়িয়ে চোখ বুজলো, কিন্তু কারো উপস্থিতি তাকে চোখ খুলতে বাধ্য করলো। চোখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই সেই হোস্টেজের প্রশস্ত হাসি আর রং ঢং তার মেজাজ বিগড়িয়ে দিল। ঠোঁট কামড়ে রাগ নিবারণ করে গম্ভীর গলায় শুধালো, হোয়াট? মেয়েটি তার শার্টের উপরের বাটন খুলতে খুলতে এগিয়ে এসে ফিসফিসে গলায় শুধালো, ডু ইউ নিড সামথিং স্পেশাল? চিরবিরিয়ে উঠা রাগ নিয়ন্ত্রণে এনে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর দাঁতে দাঁত চেপে নিজের থাবার ন্যায় হাত দিয়ে মেয়েটার সরু ধবধবে গলা চেপে ধরে বলে উঠল, ইয়েস, আই নিড ব্লাড। কোর্স আই এম এ ব্লাড সাকার। উইল গিভ মি ইয়োর ওয়ার্ম ব্লাড। সারফরাজের ভয়ানক আবদার আর ভয়ানক দৃষ্টি দুই মেয়েটার কলিজা কাঁপিয়ে দিল। ক্ষমা প্রার্থনা করার সুযোগটুকুও পেল না সে। কিছুক্ষণ আগে সুদর্শন পুরুষটিকে মেয়েটির কাছে এই মুহূর্তে একটা নির্দয় পশু মনে হচ্ছে, যার হৃদয়ে কোনো ভালোবাসা ছিটে ফোটা নেই। এই পশুর হাত থেকে মুক্তি মিলবে কি করে? এদিকে সারফরাজ সর্বশক্তি দিয়ে আরো জোরে চেপে ধরল গলাটা। এবার বুঝি শ্বাস রোধ হয়ে মেয়েটির প্রাণ দেহ থেকে বেরিয়ে যাবে। নিরুপায় মেয়েটি বাঁচার আশা ছেড়ে দিয়ে ফ্যালফ্যাল করে শুধু সারফরাজের ভয়ানক ক্রোধিত চোখের পানে তাকিয়ে রইল। সারফরাজের হাতের পিষ্টনে যখন চোখ থেকে জল গড়িয়ে সারফরাজের কবজিতে বিলীন হলো, তখন মেয়েটিকে দূরে ছুঁড়ে ফেললো সারফরাজ। মেয়েটি প্রাণ ফিরে পেয়ে ধরিমরি করে উঠে পালালো। মেয়েটি যাবার পানে তাকিয়ে সারফরাজ বলে উঠল, সেমলেস ডার্টি বিস্ট। কথাটা বলেই পুনরায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ঘুম ভাঙলো একদম দুবাই এয়ারপোর্টে। প্লেন ল্যান্ড হতেই নিজের ছোট লাগেজ নিয়ে বিমান থেকে নেমে পরবর্তী ডিপার্চারের অপেক্ষায় সময় গুনতে লাগলো। যতটা উচ্ছ্বাস নিয়ে রূপকথা ঢাকায় এলো তার কিছুই হলো না। সবকিছু কেমন যেন পানসে আর মনমরা লাগছে। রেখার সাথে লম্বা সময় ধরে ভিডিও কলিং করলেও মন ভালো হলো না। অগত্যা সুফিয়ান মেয়ের জন্য দুদিন ছুটি নিলেন। বাবা মা মিলিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলিং করে মন ভালো করার চেষ্টা করলো রূপকথার, কিন্তু সবকিছুর ফলাফল শূন্য। সুফিয়ান বহু জিজ্ঞাসাবাদ করে মন খারাপের হেতু জানতে চাইলেন, কিন্তু রূপকথা মুখ খুলল না। অগত্যা নিরুপায় হয়ে সুফিয়ান বললেন, তোর ফুপুর থেকে টাকা নিয়ে ইচ্ছে মতো শপিং কর। শপিং করলে মেয়েদের মন ফুরফুরে হয়। রূপকথা এটাকে ভালো আইডিয়া মনে করে রাজি হলো। শেষমেশ আরো কিছু কথা বলে সুফিয়ান আর রেখা ফোন কেটে দিল। ফোন কেটে মনে মনে সুফিয়ান বলে উঠল, তোর মন খারাপের হেতু আমি জানি মা, কিন্তু এই মন খারাপকে প্রশ্রয় দিলে তোরই অমঙ্গল হবে। বাবা হয়ে সেই অমঙ্গল কি করে হতে দেই আমি? বিকেলের দিকে ফ্রেশ একটা ঘুম দিয়ে ফুরফুরে হয়ে বিছানা থেকে উঠল রূপকথা। এরপর মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এলো। ন্যালি আর শিউলি বিকেলের নাস্তা বানানোর কাজে ব্যস্ত। রূপকথাকে দেখতে পেয়ে তার ফুপা আমজাদ হাওদার বলে উঠল, কমিশনারের মুখ দেখা গেল তবে? কেন রে বাবা, আমরা কি তোর বাবা মায়ের থেকে কম ভালোবাসি তোকে? এত মন খারাপের কি আছে? রূপকথা শুকনো হেসে প্রতি উত্তর করলো, আসলে তা নয় ফুপা, শরীরটা ভালো লাগছিল না এই কদিন, তাই ঘরে রেস্ট নিচ্ছিলাম। ন্যালি একটা কফি মগ রূপকথার সামনে এগিয়ে বলে উঠল, আব্বু টাকা দাও, মামা বলেছে রূপকথাকে নিয়ে শপিং এ যেতে, পরে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আমজাদ হায়দার সম্মতি জানিয়ে বললেন, কখন যাবে? রূপকথা কফিতে চুমুক দিয়ে বলল, আজ যাব না ফুপা, কাল দুপুরের পর যাব। আজ আপনার ছাদ বাগানের সময় কাটাবো। আমজাদ হায়দার বেশ খুশি হলেন রূপকথার কথায়। বহু যত্নের এই ছাদ বাগান তার। বিভিন্ন দেশি বিদেশি ফুল ফলের গাছ লাগিয়েছেন তিনি সেখানে। কেউ সেই বাগানে গিয়ে একটা ফুল দেখে বা ফল খেয়ে সুন্দর রিভিউ দিলে আমজাদ হায়দার বেলুনের মতো ভুরভুর করে ফুলে যান। বেশ সরল মনের মানুষ কিনা। বিকালের নাস্তা তাড়াতাড়ি খাওয়া শেষ করে রূপকথা আর ন্যালি ছুটল তিনতলার ছাদে। পেছন পেছন শিউলি আর আমজাদ এলেন ছুরি নিয়ে। চুইঝাল লাগিয়েছেন ছাদের এক পাশে। রূপকথা চুইঝাল দিয়ে গরুর মাংসের ঘন ঝোল খেতে চেয়েছে, ওটাই কেটে নিতে এসেছেন শিউলি। ছাদ বাগান পুরোটাই ফলে ফুলে ঢলে রয়েছে। এক কোণে সুন্দর দোলনা পাতা। দোলনায় বসলে ছাদের দুই পাশেই নজর পড়ে। খুঁজে খুঁজে আনার গাছ থেকে একটা পাকা আনার ছুরি দিয়ে ফাটিয়ে রূপকথার হাতে দিলেন আমজাদ। কালো রসালো দানা মুখে পড়ে রূপকথা আবেশে চোখ বুজে বলে উঠল, আপনাকে সেরা ছাদ কৃষকের অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে ফুপা, বিলিভ মি, এত মজার আনার কোনোদিন খাইনি। রূপকথার প্রশংসায় ছাদ থেকে লাফাতে ইচ্ছা করলো আমজাদ হায়দারের। খুশিতে গদগদ হয়ে সেও রূপকথার সাথে তাল মেলালো। শিউলি সঙ্গোপনে হাসলেন স্বামীর এহেন সরল মানুষই দেখে। আমজাদ দৌড়ে গিয়ে একটা বড় আখ আর কিছু কাঁচা মিঠা আম নিয়ে এলেন। আখগুলো ছোট ছোট করে কেটে একটা ঝুড়িতে ভরে রূপকথার সামনে এগিয়ে বললেন, তোমরা খাও,
আমি নামাজে যাব, রাতে কথা বলবো, ঠিক আছে? রূপকথা সায় জানাতে আমজাদ সিঁড়ি বেয়ে নেমে গেল। ছাদের নরম শীতল বাতাস, ফুল ফল আর সন্ধ্যার আগ মুহূর্তের স্নিগ্ধ প্রকৃতি রূপকথার মন ভালো করে দিল নিমিষেই। আরো কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে রূপকথা ন্যালির উদ্দেশ্যে বলল, একটা সিক্রেট আছে তোর সাথে আমার। সবাই একটা 12 মাসি পেয়ারা গাছ থেকে পাকা পেয়ারা ছিঁড়ে কামড় বসিয়েছে ন্যালি। রূপকথার এহেন কথায় পেয়ারা খাওয়া থামি অবাক হয়ে ধীর গলায় শুধায়, কি সিগারেট? রামপুরা যাবি? ওখানে কেন? হারিয়ে যাওয়া মূল্যবান কিছু খুঁজতে। শাহ আমানত বিমানবন্দরে বিমান ল্যান্ড করতে লাগেজ নিয়ে বেরিয়ে এলো সারফারাজ। ঢাকা এয়ারপোর্টে তাকে টানলো না কেন জানি। এয়ারপোর্টে নেমেই পরিচিত বাতাসের সুঘ্রাণে চোখ বুজে ফেললো সারফারাজ। কতদিন পরে এই শহরে তার পায়ের ধুলি পড়লো কে জানে। লম্বা তপ্ত কম্পিত শ্বাস ফেলে চোখে কালো রোদ চশমা লাগিয়ে বেরিয়ে এলো সারফারাজ। এরপর একটা ট্যাক্সি বুক করে বলে উঠল, প্লিজ কমিশনার অফিস। ঘড়িতে সকাল 9:30। ঝকঝকে নীল আকাশ আর ফকফকে ধরনী। গতরাতে বোধহয় সামান্য বৃষ্টি হয়েছে। গাছপালা, ফুল, ঘাস সবকিছু কেমন চকচকে দ্যুতি ছড়াচ্ছে। হালকা রোদের উত্তাপে মাটির সোদা গন্ধ নাকে লাগছে বেশ করে। চারিপাশে শীতল মৃদু বাতাস, রোদের তেজ খুবই মিয়ানো। সুফিয়ান চৌধুরী আজ একটু দেরি করে নিজ কার্যালয়ে এলেন। অফিসে ঢুকবার আগে মুহূর্তে লম্বা চওড়া কাউকে পিঠ মুড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কিছুটা কুঁচকালেন। এরপর তেমন গুরুত্ব না দেখে ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু পেছন থেকে কেউ ভরাট কণ্ঠে ডেকে উঠল। স্যার। পুরুষালী আভিজাত্য ভরা কণ্ঠে সুফিয়ান চৌধুরী মুহূর্তেই পাথরের মতো দাঁড়িয়ে পড়লেন। যুবকের গলার ভারী স্বর সুফিয়ান চৌধুরীর হৃদয় কেমন ভীতির উদ্রেক করলো। তবুও নিজেকে ধাতস্থ করে ফিরে তাকালেন কমিশনার। এরপর অপেক্ষারত যুবকের পানে দৃষ্টি নিবদ্ধ করে ধীর পায়ে এগিয়ে এলেন। সুফিয়ান চৌধুরীর এহেন ভীতির মানে বুঝল না যুবক, বরং সে উচ্ছ্বসিত গলায় প্রশ্ন ছুড়ল, রূপকথা কেমন আছে? নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? আশেপাশে তাকিয়ে যুবকের হাত টেনে নিকটস্থ ক্যাফেটেরিয়ার দিকে অগ্রসর হলেন সুফিয়ান চৌধুরী। এরপর এক কর্নারে আসন পেতে বসে যুবকের সিট নির্দেশ করে বলে উঠলেন, বস। নির্দেশ পেতেই অনুগত্যের ন্যায় বসলো যুবক, মুখে এখনো প্রশস্ত হাসি। সুফিয়ানকে দেখে ক্যাফেটেরিয়ার ওয়েটার মেনু এগিয়ে জিজ্ঞাসা করলেন, কি অর্ডার করবেন স্যার? এসিওয়ালা ক্যাফেতে কেমন দরদর করে ঘামলেন সুফিয়ান। সামনে বসা যুবক চোখের কালো রোদ চশমা সযত্নে টেবিলের পাশে রেখে ভারী গলায় বলল, স্যারকে কোল্ড কফি দাও, চিনি অবশ্যই কম দিবে, ওনার সুগার ইস্যু আছে। ওয়েটার মাথা নাড়িয়ে চলে যেতেই অল্প খুব খুব করে কাশলেন সুফিয়ান চৌধুরী। এরপর একটা টিস্যু দিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে বলে উঠলেন, কবে এসছিস? কিছুক্ষণ আগে। কেন? এবার কিছুটা অপ্রস্তুত হলো যুবক। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, মাকে খুঁজতে। তোর মা এখানে নেই সারফরাজ, আর এভাবে হর হামেশা আমার সাথে যদি তুই দেখা করতে আসিস তবে আমার পরিণতি কি হবে তা জানিস তো নাকি? সুফিয়ান চৌধুরীর কথায় খানিক দমে গেল সারফারাজ। মানুষটা নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছিল। এই সরল মানুষটাকে কখনো কলঙ্কিত করতে চায় না সারফারাজ, কিন্তু তবুও কেন জানি বারবার তার কাছে ফিরে আসতে ইচ্ছা করে, একটু কথা বলতেও ইচ্ছা করে, কিন্তু কেন উত্তর খুঁজে পায় না সারফারাজ। মাথা নিচু করে তপ্ত শ্বাস ফেলে একটা রঙিন বক্স সুফিয়ান চৌধুরীর দিকে এগিয়ে সারফারাজ শুধায়, রূপকথার আমাকে মনে আছে? সারফারাজের প্রশ্নে মুখ কালো করে ফেললেন সুফিয়ান। এরপর এদিক সেদিক তাকিয়ে বললেন, তোকে কতবার বলবো সারফরাজ, ওইটুকুন বাচ্চা দুদিনের পরিচয়ে কাউকে মনে রাখতে পারে? কিছুদিন পরেই তোকে রূপকথা ভুলে গিয়েছে, তোর সাথে কাটানো একটা মুহূর্তও তার মনে নেই। কথাটা কেমন যেন তীরের ফলার মতো সারফারাজের হৃদয়ে বিঁধল। চোখ দুটো লাল হয়ে উঠল, খচখচে যন্ত্রণা হচ্ছে তাতে। তবুও নিজেকে সামলে সারফারাজ বলল, এখানে রূপকথার প্রিয় চকলেট আছে, ওকে দিয়ে দিন প্লিজ। সুফিয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, এসব এখন আর রূপকথা পছন্দ করে না, বুঝিসই তো আজকালকার মেয়ে ছেলে স্বাস্থ্যের প্রতি ভীষণ কনসার্ন। আবার যদি ফ্ল্যাট বেড়ে যায়, ওই কি সব ডায়েট ফায়েট নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ, বুঝলি? লো ক্যালোরির খাবার খাইছে। সুফিয়ানের কথায় শুকনো হেসে বক্সটা কম্পিত হাতে গুটিয়ে নিজের কাছে নিয়ে এলো সারফারাজ। এরপর বলল, 2 বছর আগে যে ডায়েরিটা দিয়েছিলাম সেটা রূপকথা পড়েছে? সুফিয়ান যেন আজ অগ্নি পরীক্ষা দিতে বসেছে। কেমন হাইপার টেনশন কাজ করছে মস্তিষ্ক জুড়ে। উচ্চস্বরে চিৎকার করে ধমকাতে ইচ্ছা করছে সবাইকে, তবুও দাঁতে দাঁত চেপে স্বাভাবিক গলায় বললেন, ডায়েরি দিয়েছি, ভেতরে লেখা পড়ে আমাকে বলেছে সারফরাজ নামক কাউকে তো চিনি না বাবা। এবার বেশ করে ভেতর থেকে ভেঙে গেল সারফারাজ। তবুও শক্ত থাকার ভান করে বলে উঠল,
জুতো যারা পড়েছিল পায়ে? মনে মনে বেশ বিরক্ত হলেন এসব অবান্তর প্রশ্নে সুফিয়ান চৌধুরী। তারপরে জোর করে টেনে টেনে বললেন, কখনো ছুঁয়েও দেখেনি, পছন্দ হয়নি নাকি তাই? সুফিয়ান চৌধুরীর বলা প্রত্যেকটা কথা সরফরাজের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলল, কিন্তু লেশমাত্র মুখে ফুটিয়ে তুলল না সরফরাজ। শেষমেশ বহু ইতস্তত করে অপরাধীর ন্যায় বলে উঠল, একবার দেখা যাবে ওকে? সুফিয়ান ফট করে বলল, এখানে তো সে থাকে না, আর ডাক্তারি পড়তে ঢাকায় চলে গেছে। অনেক মেধাবী বুঝলি, একদিন দেশের নামকরা ডাক্তার হবে। মানুষের জন্য খুব মায়া। কথাগুলো বলে কিছুটা ধীর গলায় বললেন, তোর মতো নির্দয় নয়। সুফিয়ান চৌধুরী শেষ কথায় সরফরাজ ব্যথিত চোখে সুফিয়ান চৌধুরীর পানে একবার নজর বুলালো। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই অন্যত্র চোখ সরিয়ে নিলেন সুফিয়ান। সরফরাজ কিছু বলার আগে সুফিয়ান বললেন, ভালো পথে ফিরে আয় সরফরাজ। তুই যেই পথের পথিক হয়েছিস সেই পথে কোনো সুখ নেই, শান্তি নেই। মানুষের জীবনে যে বড্ড দাম। সরফরাজ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না, শুধু অল্প করে বলল, আমি ভালো আছি স্যার। তুই পাপ করছিস সরফরাজ, তুই ঘোর পাপী। কাউকে নিষ্পাপ রাখার জন্যই পাপী হয়েছিলাম আমি। আর বসলো না সরফরাজ। বুকটা অসহনীয় ব্যথায় জর্জরিত হচ্ছে ক্রমশ। চকলেটের বক্স বুকে চেপে ধরে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, একটা ফেরারি আসামিকে কেই বা মনে রাখবে বলুন? আমিও না। ধ্যাত। বলতে বলতে সরফরাজের গলা ধরে এলো। বাকি কথা আর শেষ করতে পারল না সরফরাজ, শুধু বলল, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। রূপকথা ডাক্তার হবে শুনে খুব খুশি হলাম। আমি ওর সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে আমানত স্বরূপ দিয়ে দিলাম। সে ভালো আছে, সুরক্ষিত আছে জেনে ভালো লেগেছে। কিন্তু বিশ্বাস করুন, মেয়েটাকে স্বেচ্ছায় দিতে মোটেই ইচ্ছা করেনি। আমি চাইলে জেল ভেঙে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার জন্য ফুটফুটে বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হোক তা চাইনি। আর এটাই আমার শেষ বাংলাদেশে আসা। আমাদের আর দেখা হবে না স্যার। শেষবার একটা অনুরোধ করতে চাই, রাখবেন স্যার? সুফিয়ান অপরাধীর ন্যায় বললেন, কি? রূপকথার একটা ছবি দেখতে পারি? সুফিয়ান তড়িৎ ফোন ঘেটে ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিনের একটা ছবি বের করে সরফরাজের সামনে মেলে ধরে বলে উঠলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।